ভারত বনাম বাংলাদেশ টি-20 বিশ্বকাপের শেষ ওয়ার্ম আপ ম্যাচ। অতীতের কথা ভেবে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে পারে এমনটা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু হাড্ডাহাড্ডি তো দূরের কথা, বরং এক পেশে ম্যাচ হলো এবং সেখানে ভারত সহজেই জিতলো 62 রানে। এবার দেখুন, এই ম্যাচে কত বড় ব্যবধানে জিতছি, কতটা দাপটের সঙ্গে হারাচ্ছি সেই সব ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট যেটা সেটা হলো প্রস্তুতি আমি কতটা পাচ্ছি, কারণ এটা একটা প্র্যাকটিস ম্যাচ, তাই তো। সুতরাং সেটা নিয়ে বরং আলোচনা করা যাক। দুটো দলই টিম খেলালো, তারা কিছু কম্বিনেশন চেঞ্জ করে দেখলো, কিছু প্লেয়ারদের তারা অতিরিক্ত কিছু এক্সট্রা সুযোগ দিল বলা যেতে পারে। সব মিলিয়ে কেমন হলো সেই সম্পর্কে আলোচনা করব। তার আগে যদি ছোট্ট করে 2-3টে পয়েন্টে বলতে বলা হয় যে কেমন হলো এই ম্যাচটা, পজিটিভ জিনিস কি, নেগেটিভ ছাড়ো, নেগেটিভ প্রচুর রয়েছে দুটো দলেরই, কিন্তু পজিটিভ জিনিস কি সেটা যদি জিজ্ঞাসা করা হয়, ভারতীয় দলের পজিটিভ অবশ্যই হার্দিক পান্ডিয়া, যিনি ভারতীয় দলের জার্সি গায়ে চাপাতেই আবারও সেই চেনা ছন্দে ফিরে এসেছেন, দারুণ ব্যাটিং করেছেন। তার সাথে ঋষভ পান্থের একটা দারুণ কামব্যাক আমরা দেখলাম ভারতীয় দলের জার্সিতে। অপরদিকে বাংলাদেশের কথা যদি বলি তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ, 38 বছর বয়সেও কিন্তু একা হাতে লড়তে হচ্ছে, তাকে লড়ে যাচ্ছে না, একা হাতে তাকে লড়তে হচ্ছে, কারণ তাকে সঙ্গ দেওয়ার মতন কোন তরুণ ক্রিকেটার, কোন নতুন প্লেয়ার, কোন পুরনো প্লেয়ার কেউই নেই। সুতরাং ঘুরে ফিরে সেই 38 বছর বয়সী মাহমুদুল্লাহকেই লড়তে হচ্ছে। তো ম্যাচ সম্পর্কে বলার আগে, মানে প্লেয়াররা কেমন খেলেছেন, কেমন টিম কম্বিনেশন হতে পারে সেই সম্পর্কে বলার আগে বরং আমি একটু ছোট্ট করে এই যে আজকের যে কন্ডিশন, পিচ, আউটফিল্ড সেই সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই। কারণ একটা ভয়ানক পরিস্থিতি এই মুহূর্তে এই স্টেডিয়ামের বা এই পিচের, এই ভারত বাংলাদেশ ম্যাচটা যেখানে হলো সেই স্টেডিয়ামটার একটা ভয়ানক পরিস্থিতি রয়েছে বর্তমান। দেখুন, আপনারা সবাই জানেন যে এই যে স্টেডিয়ামটা বানানো হয়েছে সেই স্টেডিয়ামটা একটা পোর্টেবল স্টেডিয়াম বলা যেতে পারে, যেখানে পিচ বাইরে থেকে এনে বসানো হয়েছে, ড্রপ ইন পিচ যেটাকে বলা হয়। যে স্টেডিয়ামটাই বানানো হয়েছে জাস্ট টি-20 বিশ্বকাপের জন্য, হয়তো টি-20 বিশ্বকাপ শেষ হলে স্টেডিয়ামটাই খুলে নিয়ে বাড়ি চলে যাওয়া হবে, ঠিক আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কেমন হলো, পিচ কেমন হলো। দেখুন, স্টেডিয়াম নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, হ্যাঁ, মানে স্টেডিয়ামের রিভিউ দিতে আমি বসিনি, আমি জাস্ট এই কারণেই বলছি কারণ এই পিচে, এই স্টেডিয়ামে ভারত বলুন বাংলাদেশ বলুন একাধিক ম্যাচ খেলা হবে। ভারত তো এই স্টেডিয়ামে 3টে ম্যাচ খেলবে, মানে অরিজিনাল টি-20 বিশ্বকাপ। প্রথমেই পিচ, যে ড্রপ ইন পিচ বাইরে থেকে বানিয়ে পিচটা জাস্ট মাটিতে বসিয়ে দেওয়া হয়েছে। পিচ দেখে আমি যতটুকু বুঝলাম যে পিচের অবস্থা খুব একটা ভালো নয়। পিচে কিছুটা বাউন্স রয়েছে, পেসাররা কিছুটা বাউন্স পাচ্ছেন, তবে পিচ অবশ্যই স্লো, এবং বাউন্স যেমনটা রয়েছে হঠাৎ করেই বল মানে মাটিতেও নেমে যাচ্ছে। হার্দিক পান্ডিয়ার একটা বল দেখলাম, বল পিচিং হওয়ার পর বলটা হঠাৎ করে লো হয়ে গেল। ব্রডকাস্টিং কোয়ালিটি খুব একটা ভালো নয়, আমি জানি না ব্যাটের কানায় লেগেছে কিনা, বাট যেভাবে বলটা লো হয়ে গেল পিচিং হওয়ার পর সেটা খুবই দৃষ্টিকটু যাকে বলে। তার সঙ্গে যে কন্ডিশনে খেলা হবে, এই যে আজকে যেখানে খেলা হয়েছে নিউ ইয়র্কে, এই নিউ ইয়র্কে যতগুলো ম্যাচ দেওয়া হয়েছে প্রত্যেকটা ম্যাচই কিন্তু দিনের বেলা, এটা মাথায় রাখতে হবে। মেবি রাত্রের বেলা ফ্লাড লাইটিং এর মানে ফ্লাড লাইট যেটা নেই হয়তো এখানে, সেই কারণে হয়তো রাত্রে ম্যাচ রাখা হয়নি। সুতরাং দিনের ম্যাচ যেখানে প্রচন্ড রোদ পড়ছে, হ্যাঁ, এবং ওই একদম প্রচন্ড রোদের মানে পিচের উপর রোদটা পড়ছে, বুঝতে পারছেন পিচটা কতটা শুকনো থাকতে পারে। এই পিচে কিন্তু খেলা হবে যেখানে বল লো হচ্ছে, যেখানে স্পিনাররা সেরকম টার্ন পাচ্ছে না কিন্তু স্পিনারদের বাউন্স আছে। পেসাররা মোটামুটি ভালো লাইন লেন্থে যদি বোলিং করেন তাহলে বল খুব সুন্দরভাবে কিপার অব্দি পৌঁছাচ্ছে। ব্যাটারদের কাছে বল কিন্তু মোটেও সুন্দরভাবে আসছে না। এই পিচে পেসাররা খুব ভালো রকম অ্যাডভান্টেজ পেতে চলেছে যতটুকু বুঝতে পারলাম। আপনি প্রথমে অর্শদীপ সিং এর বোলিংটা দেখুন, বুমরা সিরাজ বাদ দিন, অর্শদীপ সিং যে লেন্থ এবং যে লাইনে বোলিং করছেন, ওই লেন্থ এবং লাইনে যদি কন্টিনিউয়াসলি বোলিং করে যেতে পারেন তাহলে ব্যাটাররা না কিছু করে উঠতে পারবেন না। সুতরাং এই হলো এই স্টেডিয়ামের পিচের অবস্থা। পিচ কিন্তু মোটেও ব্যাটিং ফ্রেন্ডলি নয়। এই পিচে যতটুকু মনে হলো ব্যাটারদের কিন্তু স্কিল প্রয়োগ করতে হবে। তুমি ভুলভাল শট চালাবে, তুমি মনে করবে যে বল ব্যাটে লাগলেই বল ছক্কা হয়ে যাবে, তার কোনো চান্সই নেই। আপনি শেষ দিকে যদি ম্যাচটা পুরো দেখে থাকেন, লাস্টের দিকে ঋষাদ, বাংলাদেশের ঋষাদ একজন পাওয়ার হিটার বলা যেতে পারে, তার হাতে বড় বড় শট রয়েছে, তার গায়ে প্রচুর জোর রয়েছে। ঋষাদকে আপনি দেখুন আন্দাজে কয়েকটা ব্যাট চালালেন কিন্তু একটা বলও কানেক্ট হলো না। সুতরাং এখানে আপনি সেই জিনিসটা এক্সপেক্ট করবেনও না যে বল ব্যাটে লাগলেই বল বেরিয়ে যাবে, না। এই পিচে বল কিন্তু ঠিকঠাক ব্যাটে আসছে না এবং সেই কারণে আপনাকে স্কিল প্রয়োগ করতে হবে, আপনাকে বলের দিকে যেতে হবে। ঋষভ পান্ত যখন ব্যাটিং করছিলেন প্রথম ইনিংসে আমি দেখলাম ঋষভ পান্ত কিন্তু বলকে অ্যাটাক করছিলেন। ঋষভ পান্তকে একাধিকবার আমরা স্টেপ আউট করতে দেখেছি, ইভেন রোহিত শর্মা পর্যন্ত একটা রিভার্স ট্রাই করেছিলেন। কেন? তার কারণ হলো যে এই পিচে বল ঠিকঠাক আসছে না।
আইপিএল এর মতো নয় যে বল খুব সুন্দরভাবে ব্যাটে আসছে এবং আরামসে আপনি বলগুলো ছক্কা মারতে পারবেন। আইপিএল এর সাথে এটার কিন্তু একটা বিশাল ফারাক রয়েছে। এবার ভারতীয় প্লেয়ারদেরই সমস্যা হওয়ার কথা, কারণ তারা আইপিএল এ খেলে এসেছে। এবার সেই জায়গাতেই তাদেরকে কিন্তু তাদের বুদ্ধি প্রয়োগ করতে হবে, তাদের টেকনিক প্রয়োগ করতে হবে, যেটা আইপিএল নয়, পাতি ভাষা। এটা আইপিএল নয়, এটা হলো টি-20 বিশ্বকাপ, এটা ইউএস এর পিচ। এখানেই 3-3খানা ম্যাচ খেলবে ভারত গ্রুপ পর্যায়ে, সুতরাং এভাবে ব্যাটিং করতে হবে। ঋষভ পান্ট যেভাবে পরিস্থিতি অনুযায়ী খেললেন, বা রোহিত শর্মা যে ছক্কাটা মারলেন লেগ সাইডে, সেইভাবে বল কোন দিকে যাচ্ছে, বল কোথায় পিচ হচ্ছে, বা বল কতটা স্লো আসতে পারে। এমনি তো স্পিডোমিটার তো আজকে আমি দেখলাম না, স্পিডোমিটার মেবি অরিজিনাল ম্যাচে আসবে, বাট বলের স্পিড কিন্তু যথেষ্ট কম। নর্মাল যে স্পিডে প্রত্যেকে বোলিং করেন তার থেকে কিন্তু অন্তত 5 কিলোমিটার পার আওয়ার স্পিড কম আসছে, এটুকুনি আমার অন্তত মনে হলো। বাট স্টিল কিছু ক্ষেত্রে বাউন্স অবশ্যই আসবে, পেসাররা বাউন্স পাবেন এবং তার সঙ্গে পেসাররা বাউন্স পাচ্ছেন এবং তার সঙ্গে স্পিনাররাও কিন্তু কিছুটা বাউন্স পাবেন। বাংলাদেশ একাধিক স্পিনারকে ব্যবহার করেছে, মেবি তাদের কিছু প্ল্যানিং ছিল যে এই পিচের সাথে স্পিনাররা কেমন ভাবে মানিয়ে নিতে পারবেন, কারণ টার্ন আসছে না। এবার সেটা তাদের ব্যাপার, তারা প্ল্যানিং এ কতটা সাকসেসফুল আমি জানি না, যদিও স্পিনাররা সেরকম মানে বল আটকাতে পারেন উনি, সাকিব আল হাসান রান খেয়ে গেছেন, বাট সেটা আলাদা ব্যাপার, সে নিয়ে আমি কথা বলছি। কিন্তু জাস্ট এটুকুনি বলতে পারি, পিচ মোটেই ব্যাটিং ফ্রেন্ডলি নয়। এই পিচে আপনি মোটেই ইজিলি 250 কি বলছি, ইজিলি 200, ইজিলি 180 যে হবে এমনটা নয়, ইজিলি 180ও সম্ভব নয়। আপনাকে আসলেই ভালো খেলতে হবে 180 রান করার জন্য। এই হলো পিচের অবস্থা। দ্বিতীয়ত আউটফিল্ড, এত বাজে আউটফিল্ড কি করে হতে পারে? অ্যাকচুয়ালি মানে বাজে মানে ওরকম না যে মাটি উঠে আসছে, খুব স্লো আউটফিল্ড, খুব স্লো। এই পিচে বল যদি হাওয়ায় উঠে যায় এবং বল যদি অনেক দূর থেকে খুব জোরে মাটিতে এসে পড়ে, বল ম্যাক্সিমাম 2টো বাউন্স খাবে, তার বেশি বাউন্সই খাবে না। মানে আউটফিল্ডে পুরো ধুলো ভর্তি বালি আর কি, মানে বল একবার কিপারের সামনে পড়ে, ঠিকঠাক ক্যামেরা অ্যাঙ্গেল তো দেখা যায়, কিপারের সামনে যখন বল পড়ে ধুলো উঠছে। ঋষভ পান্তের সামনে একাধিকবার যখন বল পড়েছে ধুলো উঠছে। সুতরাং আউটফিল্ড একেবারেই স্লো, যেটা কমেন্টেটররা পর্যন্ত বলছিলেন, আমি অ্যাকচুয়ালি এগ্রি করব। পাওয়ার প্লে হয়ে যাওয়ার পর পাওয়ার প্লেতে আপনি কি করতে পারেন? পাওয়ার প্লেতে আপনি ফিল্ডারের মাথার উপর দিয়ে 4 মারার চেষ্টা করতে পারেন, কারণ 2জন ফিল্ডার থাকবেন আউটফিল্ডে। 30 ইয়ার সার্কেল ব্যাটে ম্যাক্সিমাম 2জন ফিল্ডার থাকবেন পাওয়ার প্লেতে, আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু যখন পাওয়ার প্লেটা শেষ হবে, তখন কি আপনি চাইলেই যে কোনো ভাবে জাস্ট একটু 30 ইয়ার সার্কেলটা পার করে দিই তাহলে কি 4 হবে? হবে না, আপনাকে প্লেসমেন্ট করতে হবে। এবার সেই জায়গাতে কিন্তু অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে। আপনি যদি প্রপার প্লেসমেন্ট না করতে পারেন, বল ব্যাটে লেগেছে মানেই যে বল একদম ছুটবে, একদমই নয়। আউটফিল্ড খুবই স্লো, খুবই স্লো, যেখানে প্রচন্ড পরিমাণে ধুলো রয়েছে। বল একবার আউটফিল্ডে পড়ার পরই বল আটকে যাচ্ছে ওখানে, এবং এই পিচে ইজিলি রান তোলা কিন্তু মুশকিল। প্রথমে ব্যাটারদের এগেস্টে রয়েছে এই পিচ, দ্বিতীয়ত আউটফিল্ড, দুটোই ব্যাটারদের এগেস্টে, এবং এই দুটোকে সামনে যদি আপনি কোনো ভালো ইনিংস খেলতে চান, আপনার স্কিল দরকার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আইপিএল এর সময় আমরা বলছিলাম যে বোলারদের জন্য কিচ্ছু নেই। এই যে টি-20 বিশ্বকাপ, অন্তত এই স্টেডিয়ামে অ্যাকচুয়ালি ব্যাটারদের জন্য কিন্তু খুব চাপের ব্যাপার, যেখানে আপনাকে ইদার আপনার হাতে প্রচুর জোর রয়েছে, প্রচুর বড় পাওয়ার হিটার আপনি, যেটা ওয়েস্ট ইন্ডিজ করতে পারে। মানে ওয়েস্ট ইন্ডিজের এই ধরনের পিচ তারা দেখলে তারা খুশি হবে, যদি কোনোভাবে তারা পাওয়ারকে কাজে লাগিয়ে বল ছক্কা মেরে বাইরে পাঠাতে পারে, সেটা তাদের জন্য খুবই ভালো। আদারওয়াইজ ভারতের জন্য কিন্তু খুব একটা ইজি হবে না। হ্যাঁ, ভারতের জন্য ইজি তখনই হবে যখন তারা স্কিল প্রয়োগ করবে, এবং সেটা অবশ্যই ভারতের কাছে রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে আমি যদি বলি, বাংলাদেশও একটা খেলা পাচ্ছে এই স্টেডিয়ামে। আমি বলে রাখি, এই স্টেডিয়ামে ভারত এবং বাংলাদেশের কি কি ম্যাচ রয়েছে। এই স্টেডিয়ামে ভারত প্রথম ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের সঙ্গে, এই স্টেডিয়ামে নিউ ইয়র্কে। এছাড়া ভারত পাকিস্তানের সঙ্গে খেলবে, ভারত খেলবে ইউনাইটেড স্টেটস এর সঙ্গে। আমি ইউএস এর ম্যাচটা বাদ দিলাম, আমি আয়ারল্যান্ড এবং পাকিস্তান ম্যাচ দুটো ধরছি। ভারতের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে, এবং তার আগে ভারত এই যে একটা প্রস্তুতি পেল, এটা ভারতের জন্য বিশাল ব্যাপার, বিশ্বাস করুন। হ্যাঁ, ভারত প্রস্তুতি না পেলেও যে খুব খারাপ খেলতো এমনটা নয়, কিন্তু আপনি যদি প্রথম দিকে দেখেন, প্রথম 3-4 ওভারে যখন স্ট্রাগল করছিলেন রোহিত এবং তার সাথে সঞ্জু স্যামসন, ওই সিচুয়েশনটা যদি ডিরেক্ট ম্যাচে হতো, ডিরেক্ট প্রধান ম্যাচে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি চাপ হতো। সেটা ভারত মোটামুটি উতরে দিয়েছে, মোটামুটি বুঝে নিয়েছে যে কি হতে চলেছে, এবং ঠিক আছে। পাকিস্তান, তারা কিন্তু একটা ম্যাচও খেলার সুযোগ পেল না এই ইউএসএ তে। হ্যাঁ, তারা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে বিগত কয়েকদিন ধরে, পাকিস্তানের সঙ্গে খেলেছে, তার আগে নিউজিল্যান্ডের সঙ্গে খেলেছে, কি আয়ারল্যান্ডের সঙ্গে খেলেছে, কিন্তু এই পিচে কতটা দরকার ছিল একটা প্র্যাকটিস, আজকে কিন্তু বোঝা গেছে। প্রত্যেকটা দলই ফেস করবে এই জিনিসটা, যে এখানে যারা খেলতে নামবে। বাংলাদেশের এখানে একটা ম্যাচ রয়েছে সাউথ আফ্রিকার সঙ্গে, একটা ইম্পর্টেন্ট ম্যাচ। বাংলাদেশ প্রথম ম্যাচটা খেলছে শ্রীলঙ্কার সঙ্গে, যে ম্যাচে তাদের অ্যাকচুয়ালি ওই ম্যাচেই তাদের সবকিছু নির্ভর হয়ে যাবে। ওই ম্যাচে তারা যদি জেতে তাহলে ঠিক আছে, তারা টিকে আছে। ওই ম্যাচে তারা যদি বাই চান্স হেরে যায়, তাহলে কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, এবং সেই ম্যাচটাই কিন্তু এই পিচে হবে। সুতরাং বাংলাদেশ একটা অন্তত ব্যাপার বুঝে নিল যে এখানে কিরকম পিচ বিহেভ করবে, আমাকে কাদেরকে খেলাতে হবে।
আমার স্পিনাররা কতটা এখান থেকে অ্যাডভান্টেজ পাবে। আপনি যদি দেখেন শরীফুল ইসলাম অ্যাকচুয়ালি ভালো বোলিং করেছেন। প্রথম দিকে শরীফুলের একটা বল, রোহিতের বল পিচিং হওয়ার পর রোহিতের মানে একজন রোহিত ডানহাতি ব্যাটার, শরীফুলের বলটা অফ স্টাম্প বরাবর পিচিং হওয়ার পর বলটা ঢুকে গেল রোহিতের ভিতর দিকে, অর্থাৎ একটা সুন্দর ইনসুইং ডানহাতি ব্যাটারের সামনে, একজন বাঁহাতি বোলার যিনি ওভার দ্য উইকেট বোলিং করতে এসেছেন। সুতরাং এটা অ্যাকচুয়ালি দারুণ বল ছিল। সুতরাং পেসাররা এই পিচ থেকে আসলেই সাহায্য পাবে। লাইন লেন্থ যদি ঠিকঠাক হয়, আবারও বলছি হুটপাট বল করলে কিন্তু হবে না, এই পিচের লাইন লেন্থ যদি ঠিকঠাক হয়, আপনি শরীফুলের বোলিং দেখুন, আপনি ভারতের আর্শদীপ সিং এর বোলিং দেখুন, লাইন লেন্থ যদি ঠিকঠাক হয় না, এই পিচে বল আসলেই দুর্দান্ত যাবে। কিন্তু লাইন থেকে বেরিয়ে গেলে তখন কিন্তু ব্যাটারের উপর অনেক কিছু নির্ভর করছে, ব্যাটার আবার সেই বলটা বাইরে পাঠাতে পারবেন কিনা। যেমন এক্ষেত্রে আমি বলতে পারি বুমরা প্রথম দুটো বল খুব সুন্দর করলেন, তৃতীয় বলটা আমি দেখলাম একটু লাইন থেকে বেরিয়ে এলেন, লিটন দাস জাস্ট অপশন থেকে একটু সরে গেলেন বাদিকে নিয়ে, ব্যাস 4। সুতরাং প্লেসমেন্ট এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ব্যাটারদের মধ্যে যত ভালো স্কিল এবং টেকনিক থাকবে তারা তত ভালো প্লেসমেন্ট করতে পারবে এবং তত ভালো শট খেলতে পারবে। কিন্তু পেসারদের জন্য এই পিচে অন্তত খুব খুব ভালো কিছু অপেক্ষা করে রয়েছে। তো এই হলো ম্যাচ বাদ দিয়ে বাকি সবকিছু কন্ডিশন। পিচ এবং আউটফিল্ড মোটেই ব্যাটারদের উপযুক্ত নয়, এবং স্টেডিয়ামের কথা যদি বলি মানে কতগুলো করে ম্যাচ পাচ্ছে, সেদিক থেকে ভারত একটা খুব সুবিধা পেয়ে গেল, একটা ম্যাচ খেলে ফেললো এবং এই পিচে তারা 3খানা ম্যাচ খেলবে। অপরদিকে বাংলাদেশের একটু অন্তত তারা বুঝতে পারলো যে পিচটা কেমন বিহেভ করতে চলেছে। সাউথ আফ্রিকার বিপক্ষে কখনই সহজ কিছু হবে না, কিন্তু স্টিল একটা মানে পূর্ব অভিজ্ঞতা থাকলো, অবশ্যই ভালো বলা যেতে পারে অ্যাডভান্টেজ। এই হলো ম্যাচ বাদ দিয়ে বাকি পরিস্থিতি। এবার আসি ম্যাচ। বিগত 3-4 না 2016 থেকে আমি যদি শুরু করি, 16, 17, 18, 19, 20, 21, 22, বিগত 7-8 বছরে ভারত বাংলাদেশ ম্যাচ একাধিকবার একাধিক থ্রিলার আমাদের দেখিয়েছে। সেই 2016 টি20 বিশ্বকাপ 3 বলে 2 রান, তারপরে 2018 নিদাহাস ট্রফি 1 বলে ছক্কা মেরে জিতিয়ে দিলেন দীনেশ কার্তিক, আজকে দীনেশ কার্তিক অবসর নিয়েছেন, হ্যাপি রিটায়ারমেন্ট। তারপরে আমি যদি 2022 টি20 বিশ্বকাপের কথা বলি, একটা ভালো গত টি20 বিশ্বকাপে ভালো একটা ম্যাচ হয়েছিল। তারপরে ভারত যখন বাংলাদেশের সিরিজ খেলতে গেল, মেহেদী হাসান মিরাজ একটা দারুণ ম্যাচ জিতিয়েছিলেন। আরো একটা ম্যাচ যেটা বাংলাদেশ জিতেছিল সেই ম্যাচটা, গত এশিয়া কাপের ম্যাচটার কথা যদি আমি বলি, বা গত বিশ্বকাপে সেরকম হাড্ডাহাড্ডি কিছু হয়নি, বাট যাই হোক বেশ থ্রিলিং আমরা ম্যাচ একাধিকবার দেখেছি, টি20তেও বলুন ওয়ানডেতেও বলুন। এবার সেই দিক থেকে আজকের ম্যাচটা একটু তো এক্সপেকটেশন ছিলই যে এরকম একটা লড়াই হবে, কিন্তু ওয়ার্ম আপ ম্যাচে আপনি সেরকম এক্সপেকটেশন নিয়ে যদি বসেন তাহলে মুশকিল। ওয়ার্ম আপ ম্যাচে আপনি যেটা চাইবেন সেটা হবে না। যেমন একটা খুব মানে অদ্ভুত জিনিস, সেটা সমর্থকরা হয়তো এক্সপেক্টও করেননি, একদম লাস্টের দিকে মাহমুদুল্লাহ রিয়াদ দারুণ ব্যাটিং করছিলেন, সবাই অপেক্ষা করেছিলেন যে কখন একটা হাফ সেঞ্চুরি করবেন এবং ডিজার্ভিং ছিলেন যেভাবে ব্যাটিং করছিলেন। বাকিরা একদমই বুঝে উঠতে পারছিলেন সেখানে মাহমুদুল্লাহ অ্যাকচুয়ালি ক্লিন শট মারছিলেন। সেই জায়গাতে দাঁড়িয়ে মাহমুদুল্লাহ হঠাৎ করে রিটায়ার্ড আউটই প্রবলি, হার্ড তো হননি, রিটায়ার্ড আউট হয়ে চলে গেলেন, বিকজ এটা প্রস্তুতি ম্যাচ, বাকিদেরও সুযোগ দেওয়া উচিত। সুতরাং আপনি কিছুই এক্সপেক্ট করতে পারবেন না এখানে যে এটা চাইবো এটাই হবে, ওইসব হবে না। কিন্তু প্রস্তুতি কতটা হলো এটাই হচ্ছে আসল ব্যাপার, কেমন প্রস্তুতি হলো। ভারত দিয়ে শুরু করি। ভারতীয় দল আজকের যে ম্যাচটা খেললো, তারা যে টিমটা সিলেক্ট করেছে, প্লেইং 11 ওপেনার যাদেরকে তারা সিলেক্ট করেছে, আপনি নিঃসন্দেহে ধরে নিতে পারেন এই ওপেনিং জুটি টি20 বিশ্বকাপে মানে প্রধান ম্যাচগুলোতে ভারত খেলাবে না, একদম ধরে নিতে পারেন। ইদার রোহিতের সাথে জয়সওয়াল, নয়তো রোহিতের সাথে কোহলি। কে খেলবে সেটা আমি পরে আসছি টিম কম্বিনেশন নিয়ে যখন বলবো। সুতরাং এটা জাস্ট প্র্যাকটিস, এবং সঞ্জু ঋষভ পান্ত দুজনকে একই সাথে টপ অর্ডারে পাঠানোর এটাই কারণ, এই দুজন ভারতীয় দলের জার্সিতে বিগত এক বছরই আমি যদি বলি সেরকম সুযোগই পাননি। সঞ্জু স্যামসন এই আইপিএল এর আগে একটা ম্যাচে সুযোগ পেয়েছিলেন ভারতের টি20 দলে, অপরদিকে ঋষভ পান্ত ফিল্ডেরই সেই 2022 সালের পর। সুতরাং জাস্ট একটা ম্যাচ প্র্যাকটিস তারা দিয়ে দিল দুজনকে, ব্যাটিং প্র্যাকটিস, এদের দুজনকে ব্যাটিং করতে হবে। এরা দুজন যদি খেলার সুযোগ পান, যেখানেই খেলুন 4, 5, 6, 7, তারা যেন অন্তত ব্যাটিং এর সুযোগ পান, ম্যাচ প্র্যাকটিসটুকু যেন তাদের হয়ে থাকে, সেটাই তাদের দুজনকে দেওয়া হলো। এবং সেখানে সঞ্জু স্যামসন ঠিকঠাক সফল হতে পারলেন না, এবং ঋষভ পান্ত প্রমাণ করলেন যে না, তিনি কামব্যাক করার জন্য একদম রেডি। সিম্পল, আপনি এই প্লেইং 11টাই দেখবেন, এভাবেই টিমটা সাজানো হবে, এমনটা একেবারেই নয়, জাস্ট ব্যাটিংটুকু দেওয়া হয়েছে। রোহিত শর্মা যতটুকু ব্যাটিং করেছেন ঠিক আছে, 19 বলে 23, রোহিতের থেকে এটা এরকমই কিছু এক্সপেক্টেড। প্রথম দিকে আসলেই স্ট্রাগল করছিলেন, শরীফুলের সামনে সত্যি মনে হয়েছিল যে রোহিত কি করছেন। শেখ ভাইদিকে প্রথম বলেই যেভাবে স্টেপ আউট করে মেরেছেন, এবং প্রথম বলেই তিনি বুঝে গেছেন শুধু স্টেপ আউট করলে হবে না, এই পিচে মানে এই আউটফিল্ডে বল ইজিলি বেরোবে না। সুতরাং ঠিক আছে, রোহিত যতটা করেছেন। সূর্যকুমার যাদব ভালো খেলেছেন, 18 বলে 31। শিবম দুবে অ্যাকচুয়ালি স্ট্রাগল করেছেন, তবে শিবম দুবের স্ট্রাগল যদি আপনি দেখেন,
এবং ভারতের বাকি ব্যাটারদের ব্যাটিং যদি দেখেন আপনার মনে হবে যে শিবম দুবে খুব বাজে খেলেছে, কিন্তু একই সাথে আপনি যদি শিবম দুবের ব্যাটিং এর সঙ্গে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটিং এর তুলনা করেন মনে হবে যে ঠিকই আছে, যে পিচ এরকম শিবম দুবেটা এরকমই খেলেছে। তাহলে খারাপ কারা খেলেছে? শিবম দুবে কি আসলে স্ট্রাগল করেছেন, নাকি পিচটা এরকম, নাকি বাংলাদেশি ব্যাটাররা আসলেই খারাপ খেলেছেন যেমনটা শিবম দুবেও খেলেছেন? এটাই হচ্ছে প্রশ্ন। ঋষভ পান্ত দারুণ ব্যাটিং করলেন এবং তার সঙ্গে যারাই খেলেছেন সবাই মোটামুটি ঠিকঠাক। হার্দিক পান্ডে শেষে 23 বলে 40, হার্দিক পান্ডের কামব্যাকের জন্য সবাই আমরা অপেক্ষা করছি। এই প্রস্তুতি ম্যাচে আমি সেরকম কিছু প্রশংসা করব না, হার্দিকের উপর বিশ্বাস আছে, হার্দিকের মুখে হাসি দেখতে পাচ্ছি, সেটা এনাফ। হার্দিকের যে শুধুমাত্র শেষ কয়েক মাসের সমালোচনা হয়েছে, খারাপ ফর্ম এমনটা নয়। বিগত কয়েকদিন ধরে আপনারা ইতিমধ্যে নিউজ শুনেছেন, তার যে স্ত্রী তার সঙ্গে একটা ডিভোর্সের খবর পাওয়া গেছে। সত্যি কতটা মিথ্যে, মানে শুধু যে ডিভোর্স এমনটা নয়, তার সঙ্গে হার্দিকের সম্পত্তি নাকি তার স্ত্রী পাবেন ডিভোর্সের পর, এই নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। কোনটা সত্যি কোনটা মিথ্যে আসলে আমরা কিছুই জানি না, আমি অতিরিক্ত কিছু অ্যাজিউম করতে চাইও না। বাট তাকে ঘিরে অনেক বিতর্ক, অনেক ঝামেলা, মানে অশান্তি যাকে বলে। আপনার খারাপ প্রদর্শন চলছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনার লাইফে অশান্তিতে ভর্তি সেটা আলাদা জিনিস, সেটা মেন্টালি এফেক্ট করে। সুতরাং হার্দিক পান্ডে ফিরবেন এইটুকুনি বিশ্বাস আছে, আমি এখনই তাকে নিয়ে বেশি প্রশংসা করবো না। হার্দিক আছে, তারপরে জাদেজা 6 বলে 4, জাদেজাকেও ব্যাট হাতে দেখে সেরকম একটু স্বচ্ছন্দ মনে হলো না। জাদেজা এবং দুবে এই দুজনকে দেখে আমি অ্যাকচুয়ালি চাপে পড়ে গেলাম, কারণ এরা ভারতের ফিনিশারের ভূমিকাটা কিন্তু পালন করতে আসছে। সঞ্জু মেবি খেলবেনও না প্লেইং 11, আমি সঞ্জুকে আপাতত বাদই রাখছি, বাট বাকি টিমটা মোটামুটি ঠিকঠাকই আছে। জাস্ট দুবে এবং জাদেজাকে আরেকটু বেটার খেলতে হবে। এই হলো ভারতের ব্যাটিং। বাংলাদেশের বোলিং এর কথা যদি বলি, বাংলাদেশ প্রচুর স্পিনার ট্রাই করেছে। শেখ মেহেদি, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, রিশাদ, তানভীর। স্পিনে কটা ওভার করেছে তারা? 4, 4, 8, 9, 10, 11, 12, 13, 14 ওভার তারা স্পিন বোলিং করেছে। এবার এখানে দুটো জিনিস উঠে আসতে পারে। এক, এটা তাদের একটা এক্সপেরিমেন্ট, যে না স্পিনারদের দিয়ে আমি ট্রাই করে নিচ্ছি, যে পিচে স্পিনাররা টার্ন পাচ্ছে না সেই পিচে আমাদের তো সাউথ আফ্রিকার সঙ্গে খেলতে হবে। এবার সাউথ আফ্রিকার এগেনস্টে আমরা একটু স্পিন দিয়ে বরং তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করতে পারি। সেনা কান্ট্রির একটা টিম, ইউএসএ তে এরকম পিচ রয়েছে যেখানে আমরা স্পিনারদের মানে ব্যাটারদের ফাঁদে ফেলার জন্য স্পিনারদের ব্যবহার করব। এটা একটা পজিটিভ দিক হতে পারে, যে না স্পিনারদের ট্রাই করে রাখা হলো। দ্বিতীয় যে পয়েন্টটা উঠে আসতে পারে সেটা হলো একটা নেগেটিভ দিক। নেগেটিভ কি কারণে? কারণ এই যে আপনি দেখতে পাচ্ছেন শরীফুল, তানজিম এবং তার সাথে সৌম্য, 3 জন পেসার আজকে বোলিং করেছেন। আপনি যদি দেখে থাকেন যে 3 জন পেসারের মধ্যে শরীফুল আসলেই ভালো বোলিং করেছেন, সৌম্যকে তো বাদ দিয়ে দিলাম, এবং তার সাথে তানজিম হাসান সাকিব ওই লাস্টের দিকে একটা ওভার করতে হলো জোর করে, কারণ শরীফুলের আঙুলে লেগে গেছে। আঙুলের আমি জানি না কি রকম পরিস্থিতি, যেভাবে হাতটা ধরে বসেছিলেন মনে তো হচ্ছিল খুব বাজে রকম চোট লেগেছে, বাট মেবি নয়, অতটাও চাপ নেওয়ার দরকার নেই। ঠিক আছে, এটা তো প্লেয়াররা তো একটু ভয় পেয়েই যান, আশা করি ঠিক আছে। এবার তাহলে খারাপ জিনিস কোনটা? খারাপ জিনিস এইটাই যে এইরকম পিচে হ্যাঁ পেসাররা তো সুবিধা পাবেন, কিন্তু সুবিধা পাওয়ার জন্য তাদেরকে অন্তত একটা ম্যাচে নামানোর দরকার, এইটুকুনি আমি অন্তত মনে করি। ভারত এই যে আর্শদীপ, বুমরা, সিরাজ বা হার্দিককে দিয়ে এত ওভার বোলিং করানো, কেন করালো? মনে হতেই পারে যে না পেসাররা তো খুব ভালো বোলিং করছেন, তাহলে দরকার নেই, আমি স্পিনারদের ট্রাই করি, কিন্তু ভারত করায়নি। বাংলাদেশ আরেকটু পেসারদের ব্যবহার করতে পারত। মুস্তাফিজুর বা তাসকিন অ্যাভেলেবেল নেই কেন আমি জানি না, মেবি নেই, কিন্তু তানজিমকে দিয়ে অন্তত আর 2 ওভার করানো যেতে পারত। কারণ আপনি যদি মনে করেন যে সাউথ আফ্রিকার এগেনস্টে এই ম্যাচে খেলবেন এবং এই ম্যাচে পেসাররা খুব ভালো বোলিং করছেন, তারা সামনে নেবেন, এটাও মাথায় রাখতে হবে সাউথ আফ্রিকার পেসারও কিন্তু খুব ভালো মতো, সাউথ আফ্রিকার পেস বোলিংও কিন্তু খুব ভালো মতন, মানে খুবই ভালো। যারা এই পিচে এইরকম কন্ডিশন হলে এইরকম লাইন লেন্থ ফেলে তারা কিন্তু খুব ভালো মতন উইকেট তুলতে পারবে। সুতরাং সেই জায়গাতে আপনি পেসারদের হয়তো টেক্কা দিতে পারবেন না, কিন্তু পেসাররা যেটা করছেন সেই পেসারদের অন্তত সেরকমই কিছু করা, তার জন্য কিছুটা অন্তত প্র্যাকটিস মেবি করা যেতে পারত। মানে আপনি জাস্ট সৌম্যকে দিয়ে 1টা ওভার, তানজিমকে দিয়ে 1টা ওভার আর শরীফুলকে দিয়ে 4টে ওভার, এতটা সহজে কিন্তু পেস মানে এতটা কম প্রস্তুতি একটু আমার অড মনে হলো। যদি 12 ওভার 8 ওভার বা 10-10 হতো তাহলেও আমি মানতাম, হ্যাঁ সব স্পিনারদের দেওয়া হোক, সমস্যা নেই, কিন্তু পেসারদের একদমই দেওয়া হলো না, এটা একটু অড। কিন্তু এই যে বললাম 2টো পয়েন্ট রয়েছে, আপনি স্পিনারদের অতিরিক্ত একটু দেখে নিতে চান, ঝালিয়ে নিতে চান হ্যাঁ সাউথ আফ্রিকার এগেনস্টে। আবার নেগেটিভ এটাও যে পেসাররা তাহলে কি একদমই রেডি? হ্যাঁ আপনি একজন পেসারকে দিয়েও সেরকম করালেন না, মুস্তাফিজুর এলেন না, তাসকিন আহমেদ বোলিং করতে এলেন না, তানজিমকে দেওয়াই হলো না, তাহলে আপনার পেস বোলিং কি পুরো রেডি? কিন্তু যদি রেডি না হয় তাহলে আসল ম্যাচে কি তারা পারফর্ম করতে পারবে? প্রশ্ন কিছু থেকে যাচ্ছে, বাট যাই হোক ঠিক আছে। বাংলাদেশের বোলিং মোটামুটি ঠিকই হয়েছে। সাকিব আল হাসান 4 ওভারে 47 রান। ব্যাট হাতে তো সাকিব স্ট্রাগল করছিলেন, কিন্তু বল হাতে আজকে যেটা একটু তো
কি বলবো, দেখুন সাকিব পুরো অফ ফর্মে চলে গেছে, সাকিবের দ্বারা হবে না, এই কথাগুলো বললে অযৌক্তিক যেটাকে বলে। কিন্তু যে যে টাচ যেটাকে বলে না, সেই টাচটা সাকিব আল হাসান কোথাও না কোথাও গিয়ে পাচ্ছেন। এবার সেটা কেন কিভাবে আমার পক্ষে অন্তত সম্ভব নয়। তার মতন টি-20 বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক, তিনি কেন টাচ হারিয়ে ফেলেছেন সেটা তো আমি বার করতে পারবো না। বাট কোথাও না কোথাও কি জাস্ট এটুকুনি মনে হচ্ছে টাচে নেই তিনি। শেখ মেহেদী 4 ওভারে 22 রান দিলেন। যখনই বোলিংটা ওপেনিং করানো হলো, শেখ মেহেদী, তার সামনে সঞ্জু এবং রোহিত, কমেন্টেটর বলছিলেন যে আমি এরকম জিনিস খুব একটা দেখতে পাই না। দুজন ডানহাতি ব্যাটার ওপেনিং করতে এসছেন এবং তার সামনে একজন অফ স্পিনারকে পাঠানো হলো। টিমে দুজন বাঁহাতি স্পিনার রয়েছেন, সাকিব এবং তানভীর। সুতরাং এটা কমেন্টেটররা বলছেন যে এটা আমরা দেখতে পাই না সচরাচর, কিন্তু সেটাই হয়েছে। তার মানে তারা এক্সপেরিমেন্ট অবশ্যই করতে চেয়েছে। এই জায়গাতে শান্ত খুব বাজে ক্যাপ্টেন, বাংলাদেশের ম্যানেজমেন্ট খুব বাজে, এই কথাগুলো কিন্তু বলা উচিত নয়। কারণ এটা একটা নর্মাল জিনিস, এটা খুবই কমন জিনিস যে দুজন ডানহাতি ব্যাটারের সামনে তোমার কাছে দুটো বাঁহাতি স্পিনার রয়েছে, তুমি তাদেরকেই খেলাও। একদম মানে বেসিক জিনিস এটাকে বলা হয়, তুমি তাই করবে। কিন্তু অফ স্পিনারকে পাঠানোর মানেই হলো একটা এক্সপেরিমেন্ট করছো। এখানে আপনি শান্তকে হঠাৎ করে দোষ দিতে পারেন না। বাট ঠিক আছে, এক্সপেরিমেন্ট করেছে, মাহিদি ভালো বোলিংও করেছেন, 4 ওভারে একটা উইকেট তুললেন। শরীফুল ভালো বোলিং করছিলেন, প্রথম দিকে আসলেই ভালো বোলিং করছিলেন পাওয়ার প্লেতে। সাকিব তারপরে এলেন, মাহমুদুল্লাহ মোটামুটি ভালো রোহিতকে আউট করলেন। বাট সাকিব, দেখুন সাকিব এই পিছেও না 4 ওভারে আজকে যে 47 রান দিয়েছে, আমার বিশ্বাস সাকিব এই পিছেও 4 ওভারে 27 রান দিয়ে 2-3টে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখে, আমি বলছি। কিন্তু যখন আপনার বিপক্ষে ঋষভ পান্ত বা রোহিত শর্মার মতো ব্যাটাররা আছেন যারা অ্যাকচুয়ালি স্কিল প্রয়োগ করে শটগুলো মারতে পারে, বিশেষ করে ঋষভ পান্ত, তখন কিন্তু 4 ওভারে 27 থেকে 47 হওয়া সময়ের অপেক্ষা। জাস্ট এইটুকুনি আমি বলতে চাই, বুঝতে পারলেন? সাকিব এই পিছু 4 ওভারে 27 রান দিয়ে 2-3টে উইকেট তুলে নিতে পারেন, অবশ্যই তার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। এবং তখনই পারবেন যখন বিপক্ষ দলের ব্যাটাররা স্কিল প্রয়োগ করবেন না, যখনই বিপক্ষ দলের ব্যাটাররা মনে করবেন চলো এটা তো টি-20 ক্রিকেট, চলো টি-20র মতন করেই চালায়। কোনো একটা কমেন্ট্রিতে আমি আজকে হিন্দি ইংলিশ বারবার ঘুরিয়ে ফিরে শুনছিলাম, হিন্দি কমেন্ট্রি খুব বাজে হচ্ছে, যাই হোক, কোনো একটা কমেন্ট্রিতে বলা হলো যে ব্যাটাররা, বাংলাদেশের ব্যাটাররা ফরম্যাট দেখে খেলছেন, এবং এটা খুব বাস্তব কথা। এটা টি-20 ফরম্যাট, আমার কাছে ম্যাক্সিমাম 120টা বল রয়েছে, আমাকে এর মধ্যেই মারতে হবে। টি-20 ফরম্যাটে আমাকে ওভারে 10 রানের টার্গেট নিয়ে এগোতে হবে। এই ধারণা নিয়ে বা এই মনোভাব নিয়ে যখন কেউ খেলে, তখন দিনের শেষে কিছু হয় না, অন্তত এই পিচে তো কিছুই হবে না। কিন্তু যখন সিচুয়েশন অনুযায়ী তারা খেলেন, পিচ অনুযায়ী খেলেন, যখন তারা বুঝতে পারছেন যে এখানে হচ্ছে না, ওরকম ভুলভাল শট মারলে আমি মারতে পারবো না, আমি ওরকম ইজিলি পাওয়ার হিটিং, হ্যাঁ পাওয়ার হিটিং আপনার বল ঠিকঠাক ব্যাটে লাগলে 6ই হবে। কিন্তু আপনি যদি পরপর চেষ্টা করে চান এবং বল যদি ব্যাটে না লাগে, তাহলে ওভারে কিন্তু আপনি একটা মেডেনও দিয়ে দিতে পারেন। এটা সেরকম পিচ। সুতরাং আপনাকে স্কিল প্রয়োগ করতে হবে, আপনাকে পিচ ব্যবহার করতে হবে। দরকারে আপনি স্টেপ আউট করুন, হ্যাঁ দরকারে আপনি অফ স্টাম্পের একটু বাইরে যান, দরকার আপনি পিচটা কভার করুন, তবে আপনি ওই জায়গাতে অন্তত 6টা বল যেভাবে খেলা দরকার সেভাবে খেলতে পারবেন। আপনি চালান না, আপনি 6টা বলে 6টা বলই চালানোর চেষ্টা করুন, একই ব্যাপার। আপনি 6টা বলে 6টা বলই চালানোর চেষ্টা করুন, 2টো কানেক্ট হবে, 2টো ছক্কা, বাকি 4টে হয়তো ডট, 12 রান উঠে যাবে। সেটাও কিন্তু খুব একটা খারাপ সলিউশন নয়। টি-20 ক্রিকেটের ব্যাপারটা এরকমই, সলিউশন এটা মোটেও খারাপ নয়। হ্যাঁ, কিন্তু যদি বাই চান্স ওই দুটোর একটাও কানেক্ট না হয়, বাই চান্স একটা কানেক্ট হতে গিয়ে যদি বল এজে লেগে যায়, আউট। তার জায়গায় আপনি যদি 6টা বল ধৈর্য ধরে খেলেন, যদি আপনি সিচুয়েশন অনুযায়ী, পিচ অনুযায়ী খেলেন, যদি স্টেপ আউট করে হালকা ভাবে একটা সিঙ্গেল নিয়ে নেন, ধরুন 7 রান উঠলো, 8 রান উঠলো, সেই রিস্কটা তো আপনার থাকছে না, তাই না? আপনাকে অতিরিক্ত পাওয়ারও প্রয়োগ করতে হচ্ছে না। ইজিলি যদি 8 করে তোলেন, 20 ওভারে যদি 8-এর রান রেট থাকে, 160, খুব ভালো স্কোর এই পিচে 160। বিশ্বাস করুন, ভারত আজকে 180 প্লাস তুলেছে তো মনে হচ্ছিল যে ইজি, না 160, 65, 70 খুব ভালো স্কোর। বাংলাদেশ শেষ পর্যন্ত 122-এ গিয়ে আটকে গেল। তার কারণ সেই টি-20 ফরম্যাট ভেবে তারা খেলেছে। যাই হোক, বাংলাদেশের বোলিং মোটামুটি ঠিকঠাক হয়েছে, সাকিব আল হাসানকে একটু বেটার করতে হবে। বাট তানভীর ইসলামের কথা আমি বাদ দিলাম, তিনি মেবি সুযোগ পাবেনও না, বাট আরেকটু পেসারদের ট্রাই করা যেতে পারে। বাংলাদেশের ব্যাটিং, সৌম্য সরকার 2 বলে 0, নাজমুল হোসেন শান্ত 6 বলে 0, লিটন দাস 8 বলে 6। সৌম্যকে আমি বাদই রাখছি, লিটন এবং শান্ত। বিগত 2-3 মাস যবে থেকে বাংলাদেশের বিপিএলটা শেষ হয়েছে আর কি, লিটন এবং শান্তকে নিয়ে এত পরিমাণ ট্রোল করা হয়েছে। শ্রীলঙ্কা সিরিজ গেছে, জিম্বাবুয়ে সিরিজ গেছে, তারপরে আর কি গেল, এই ইউএসএ সিরিজ। শান্ত এবং লিটন তারা
হাজার চেষ্টা করছেন কিন্তু ফর্ম ফিরে পাচ্ছেন না। আজ লিটনকে 3 নম্বরে ব্যাটিং করতে পাঠানো হলো। আজ জাকের আলী অনিককে খেলানোই হলো না। যদি না জাকের আলী অনিকের কোনো চোট বা কোনো শারীরিক অসুস্থতা থাকে, তাহলে এইটুকুনি তো অন্তত বোঝাই যাচ্ছে যে লিটনকেই তারা প্লেইং ইলেভেনে ভাবছে, তাই তো? এবার সেই জায়গাতে দাঁড়িয়ে লিটন আজকে 8 বলে 6, বুমরাকে যে 4টা মারলেন খুব সুন্দর মারলেন। তারপর অর্শদীপ সিং এর যে বলটা এলো, আনপ্লেবেল বল আপনি কিছু ক্ষেত্রে বলতে পারেন যে বল খুব দারুণ ভাবে ঢুকেছে, কিন্তু তার মানে এই নয় যে বলটা খেলা যাবে না, বা খেলা যদি নাও যায়, আপনি লিটন দাসের মতন একজন প্লেয়ার যে এত বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, তার থেকে আপনি এক্সপেক্ট করতেই পারেন যে এই বলটা অবশ্যই একটা ক্রিকেটিং শট মারবেন, অ্যাটলিস্ট বলটা ডিফেন্স করবেন, অ্যাটলিস্ট বলটা ডট হবে, উইকেট পড়বেন। সেই জায়গা থেকে লিটন দাস 8 বলে 6 রান করে আউট। সৌম্য সরকার, আপনি কারণ সমালোচনা করা খুব সহজ, আপনি বলতেই পারেন যে কি ভাই খেলছে, খেলতে পারে না, কিন্তু আপনি যদি পরিস্থিতি, মাঠের পরিস্থিতি আপনি যদি দেখেন, আপনি দেখবেন যে অর্শদীপ সিং শুরু থেকেই খুব সুন্দর লাইন লেন্থে বোলিং করছে, এবং যে বলটাতে সৌম্য আউট হলেন খুব দারুণ একটা বল ছিল। অর্শদীপকে আপনি কৃতিত্ব দিতেই পারেন, দেওয়া উচিত, কিন্তু সৌম্য সরকার সেম, লিটনের ক্ষেত্রেও তাই বলবো, লিটনের মতনই বলবো যে প্লেয়ারটা এত বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, যে প্লেয়ারটা জানেন কোন সিচুয়েশনে কি অবস্থা, যে প্লেয়ারটা দেখতে পাচ্ছেন বল আসলেই দুদিকে ঘুরছে, অন্তত বাহাতি পেসাররা এই পিচে কি করছেন দেখতে পাচ্ছেন, বাহাতি পেসারদের ক্ষেত্রে বল এই পড়ে এই ঢুকছে, সেখানে জাস্ট সামান্য খোঁচা দিয়ে আউট হওয়া খুবই খুবই অড ব্যাপার। এত বছরের অভিজ্ঞতার পর যদি এই খোঁচা দিয়ে তারা আউট হন, তাহলে কিন্তু মুশকিলের ব্যাপার। শান্ত 6 বলে 0, এবং যে জায়গাতে যে শটটা খেলে তিনি আউট হলেন, ওই ঘুরে ফিরে ওই একই কথা। এটা টি-20 ক্রিকেট, 5টা বল আমি ডট খেয়েছি মানে যে 6 নম্বর বলে আমাকে মারতেই হবে, মারবই, অবশ্যই মারবো, এবার আমি 6 মারবো, সেই মেন্টালিটি দিয়ে যদি কেউ খেলেন তাহলে ঘুরে ফিরে কিছুই হবে না। 6 বলে 0। সৌম্য, লিটন, শান্তকে নিয়ে অ্যাকচুয়ালি আমার কিছু বলার নেই, যা বলার বাংলাদেশি সমর্থকরাই বলে দিয়েছেন, বাট এদের কাছে আর কোনো অপশন নেই, এইটাই জাস্ট বলতে চাই যে এই 3 জনের কাছে না কোনো অপশন নেই। আমি সৌম্যকে তাও বাদ রাখছি, লিটন এবং শান্তর কাছে কোনো অপশন নেই। হার্দিক পান্ডিয়ার কাছে যেমন কোনো অপশন ছিল না, সৌম্য লিটন ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আছে, আপনাদের কাছে অপশন নেই। হার্দিক পান্ডিয়ার কাছে অপশন কেন নেই? কারণ হার্দিক পান্ডিয়ার রিপ্লেসমেন্ট নেই। তাও মনে হচ্ছিল যে শিবম দুবে একটা কিছু করে দেবেন, কিন্তু শিবম দুবের আইপিএল এর শেষ কয়েকটা ম্যাচ আপনি দেখুন, হার্দিক পান্ডিয়া পর্যন্ত বুঝে গেলেন যে তার কাছে আর কোনো অপশন নেই, তাকে ভালো খেলতেই হবে, খেলতেই হবে, কারণ এই টিমে তিনি থাকবেনই থাকবেন, তার রিপ্লেসমেন্ট নেই, তার জায়গায় কেউ খেলতে পারবেন না, হাজার চেষ্টা করলেও পারবেন না, তাকে খেলতে হবে। এই জিনিসটা যখন চলে আসে, তখন প্লেয়ারদের মধ্যে হয়তো কিছুটা অতিরিক্ত কনফিডেন্স চলে আসে যে আমি পারবো, আমাকে করতে হবে, ইয়াস, হয়তো পারতেই হবে পারতেই হবে পারতেই হবে চাপে তারা আর কিছু করতে পারে না। হার্দিক বলুন, লিটন বলুন, শান্ত বলুন, তারা আলাদা আলাদা দেশের হয়ে খেলেন, কিন্তু তাদের কাছে অপশনই একটাই যে জাস্ট ডু ইট, করে এসো, লড়ে এসো, আর কোনো অপশন নেই তোমার কাছে। আবারও যদি তুমি ব্যর্থ হও, তোমার কাছে আর কিছু করার নেই, তুমি হয়তো ব্যর্থ হচ্ছ, হয়তো আবার সমালোচনা সবাই করবে, কিন্তু তুমিও জানো যে এই ব্যর্থতার পর আবারও তোমার কাছে সুযোগ আসবে এবং সেখানে তোমাকে সফল হতে হবে। আবারও যদি ব্যর্থ হও, আবারও সুযোগ আসবে, কারণ এটা টি-20 বিশ্বকাপ, তোমরা টিমে রয়েছো, তোমাদের অত সহজে ড্রপ করা যাবে না। এই জায়গাতে দাঁড়িয়ে লিটন বা শান্ত কি ভাবছেন আমি জানি না। হার্দিক পান্ডিয়া যেটা উপলব্ধি করেছেন, হার্দিক পান্ডিয়া যেটা বুঝতে পেরেছেন, সেভাবেই খেলেছেন, ব্যাটিংটা খুব ভালোই খেলেছেন, অতিরিক্ত উত্তেজনা তার মধ্যে দেখলাম না, জাস্ট একটা খুব সুন্দর হাসলেন তিনি, এই হাসিটাই দরকার। হার্দিক পান্ডিয়ার মুখে যে মানে আমার ভালো লেগেছে, তার 3খানা ছক্কা তো খুবই ভালো ছিল, কিন্তু তার চেয়েও বেশি তার হাসিটা, তিনি এনজয় করছেন। এত কিছু পরও কেউ যদি হাসি মুখে মাঠে নামতে পারে না, তার সে কিছুটা জিতেই এসেছে, এটুকুনি বলাই যায়। সেই জায়গাতে দাঁড়িয়ে শান্ত এবং লিটন কি ভাবছে, এটাই হচ্ছে প্রশ্ন। লিটন যেভাবে আউট হলেন, শান্ত যেভাবে আউট হলেন, শান্ত সবার আগে ভাবা উচিত যে লিটন তাও না হয় লিটনকে বসানো যেতে পারে, এবং সেটা হয়তো শান্তর হাতেই রয়েছে। আর শান্ত হয়তো ভাবতেই পারেন যে লিটন খেলছে না, ঠিক আছে, আমাদের কাছে একটা জাকের আলী অনেক রয়েছে, ঠিক আছে, কিন্তু শান্ত নিজে, তার বিকল্প কে কোনো অপশন আছে? ঠিক আছে, তাকে ধরুন বাদ দিয়ে দেওয়া হলো, তার ক্যাপ্টেন কে? ক্যাপ্টেন সাকিব আল হাসান ক্যাপ্টেন। সাকিব নিজেই কিন্তু ফর্ম হাতড়াচ্ছে, সাকিব নিজেই তার ব্যাটিং স্টান্স ঠিক করতে পারছে না, যে মাথা এমনি ঘুরে যাচ্ছে এখনো তার, সেটাতে সাকিব কিন্তু নিজেই, জানি না। শান্ত, লিটন, সৌম্য, হৃদয় 14 বলে 13, হৃদয় যতক্ষণ খেলেছেন মনে হচ্ছিল ঠিকঠাক আছেন, কিন্তু শেষ দিকে গিয়ে একটু চাপে পড়ে গেলেন, আউট হলেন। সাকিব 34 বলে 28, 34টা বল খেলেছেন, কিন্তু আপনি যত বড় সাকিব আল হাসানের ফ্যান হন না কেন, আপনি নিঃসন্দেহে স্বীকার করবেন যে এই 34টা বলের মধ্যে 30টা বল সাকিব স্ট্রাগল করেছেন, রান এসেছে,
দুটো বাউন্ডারিও তিনি মেরেছেন, কিন্তু অন্তত 30টা বল তিনি স্ট্রাগল করেছেন এবং এই স্ট্রাগলটাই সাকিবের থেকে কেউ দেখতে চায় না। অনেকে বলছেন যে বল হাতে ঠিক আছে, ব্যর্থ হয়েছে, ব্যাট হাতে পুষিয়ে দেবেন, কিন্তু একই সাথে বল এবং ব্যাট হাতে দুটোতেই যখন কেউ ব্যর্থ হন, অনেকে বলবেন 28 রান করেছেন, সৌভ 0, শান্ত 0, লিটন 6, তানজিদ 17, হৃদয় 13, এদের চেয়ে তো ভালো করেছেন অনেকেই বলবেন, কিন্তু রান করা আর ছন্দে রান করা, ফর্মে থাকা বা তার চেয়ে বড় কথা ছন্দে থাকা, সেটা কিন্তু সাকিবের মধ্যে একদমই দেখা যায়নি। আপনি বলতে পারেন 34 বলে 28 টেস্ট ইনিংস, অনেকেই বলছেন ইতিমধ্যে খুব ভালো একটা টেস্ট ইনিংস খেলে নেন, ওইসব টেস্ট ফেস বাদ দিন, টেস্ট অনেকে মনে করেন যে স্ট্রাইক রেট কম হলে সেটাকে টেস্টের সাথে তুলনা করব। আপনি এই যে সাকিব আজকে যে ইনিংসটা খেলেছেন, আপনি কোনোদিনও টেস্টে এরকম ইনিংস দেখতে পাবেন? টেস্টে আপনি এই 34 বলে 28 স্কোর হয়তো দেখতে পাবেন, অ্যাপ্রোচটা কি কোনোদিনও মিলবে না। টেস্টে কোনোদিনও প্রত্যেকটা বল মারার জন্য কেউ খেলেন না, কোনোদিনও খেলেন না। টেস্টে যদি আজকে কেউ 34 বলে 28 রানে ইনিংস খেলেন, তার ইনিংসের অ্যাপ্রোচ পুরো ডিফারেন্ট হবে। টেস্টে কেউই কিন্তু প্রত্যেকটা বল মারার জন্য খেলবেন না, টেস্টে কারোর মধ্যেই সেই মাইন্ডসেটটা থাকবে না। টেস্টে কেউ যদি 34 বলে 28 রান করেও, সে ওই ওভারে হয়তো 2 বা 3টে বল মারবে এবং সেই 3টে বল ক্লিন হিট হবে, সেটাই হলো টেস্ট খেলা। টেস্টে কেউই 34টা বলের মধ্যে 34টা বলই মারার চেষ্টা করবে না, টেস্টের অ্যাপ্রোচ আলাদা। কিন্তু আজকে সাকিব যেটা করেছেন, 34টা বলের মধ্যে অন্তত 25 থেকে 26টা বল তিনি মারার চেষ্টা করেছেন এবং ব্যর্থ হয়েছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে। ম্যাক্সিমাম বলে 90% বলে তিনি স্ট্রাগল করেছেন, এটাই হলো সবচেয়ে চাপের ব্যাপার। সাকিব আল হাসান এই মুহূর্তেও বলা যেতে পারে বাংলাদেশের অন্যতম বড় ভরসা। ইভিএম মাহমুদুল্লাহর সাথে 50 রানের একটা পার্টনারশিপও বিল্ড করেছেন, কিন্তু যদি তার ইন্ডিভিজুয়াল ব্যাটিং এর কথা বলেন, সেই টাচটা পাচ্ছেন না সাকিব। বল হাতে তো ছেড়ে দিলাম, বল হাতে সাকিব ফিরে আসবেন। আজকে 47 রান খেয়েছেন, তো আমি একটু আগেই বললাম এই 4 ওভারে 47 রানটাই একদিন 4 ওভারে 27 রানে বদলে যাবে। সাকিব সেরকমই বললেন, হ্যাঁ, কারণ প্রত্যেকটা ব্যাটার, প্রত্যেকটা দেশের প্লেয়ার এই পিচে স্কিল দেখাতে পারবেন, এটা আপনি নিঃসন্দেহে একদম স্বীকার করে নিতে পারেন। সম্ভবই নয়, প্রত্যেকে কি করে স্কিল দেখাবে এই পিচে, সম্ভব না। সাকিব পরের দিনই বল হাতে ফিরে আসবেন, কিন্তু ব্যাট হাতে আজকে যে স্ট্রাগলটা করলেন, আমি কি বলছি, যাদের স্কিল রয়েছে তারা আরামসে খেলতে পারবেন। তাহলে কি প্রশ্ন সাকিবের স্কিল নেই? উত্তর হচ্ছে না, সাকিবের স্কিল আছে, কিন্তু সেই স্কিলটা তিনি প্রয়োগ করতে পারছেন না, সেই টাচে নেই। এটাই হলো সবচেয়ে বেশি চাপের ব্যাপার। মাহমুদুল্লাহ রিয়াদ 28 বলে 40 একা লড়ে গেছেন, একা বল হাতে রোহিতের উইকেট তুললেন, দারুণ একটা ক্যাচ ধরলেন, 28 বলে 40 রান করলেন, নিঃস্বার্থভাবে রিটায়ার্ড আউটও হয়ে গেলেন। একজন প্লেয়ারের থেকে আপনি আর কি এক্সপেক্ট করতে পারেন? 38 বছর বয়সে মাহমুদুল্লাহ রিয়াদকে একা লড়তে হচ্ছে, একা লড়ছেন না। হ্যাঁ, এমন নয় যে তিনি ঠিক আছে এমনি লড়ে দিচ্ছেন, না, তাকে দায়িত্ব নিয়ে লড়তে হচ্ছে, তাকে সেই দায়িত্বটা নিতে হচ্ছে। কারণ তার সতীর্থ যারা, সাকিবকে আমি বাদও দিলাম, সাকিবের সাথে নামেই 50-এর পার্টনারশিপ হয়েছে, সাকিব অ্যাকচুয়ালি মাহমুদুল্লাহকে যে কোনো বলে না যে একে অপরের পরিপূরক হয়ে ওঠেন এরকম পার্টনারশিপে, সাকিব মোটেও সেটা করতে পারেনি। ঠিক আছে, কিছু কি বলবো, 34টা বল খেলার পর সাকিবের থেকে আরো অনেক কিছু বেটার এক্সপেক্টেড, বাট মাহমুদুল্লাহ যেভাবে ব্যাটিং করেছে, যে ফিল্ডিংটা করছেন, যেভাবে বোলিং করলেন, 28 বলে 40, অ্যাকচুয়ালি মাহমুদুল্লাহ ভালো, ছক্কা মেরেছেন, একটা 4টে 4 মেরেছেন, তারপরে রিটায়ার্ড আউটও হয়ে গেলেন। মানে এই ধরনের প্লেয়ারদের জাস্ট একটা সুন্দর করে স্যালুট জানানো উচিত যে না, দলের এরকম খারাপ অবস্থাতেও এরা লড়ছেন। কারণ বারবার সেম জিনিস দেখা গেছে, এই বিশ্বকাপের মধ্যে যে সেঞ্চুরিটা করেছিল মাহমুদুল্লাহ, সেম সিচুয়েশন ছিল, একটা গোহারা ম্যাচ হারছিল বাংলাদেশ, সেখান থেকে সম্মানজনক জায়গায়, সেটাও সম্মানের কিছু হয়নি, তাও যে কিছু করা যায় সেটা অব্দি নিয়ে গেছিলেন। আজকেও সেম, দলের স্কোর তখন 41-এ 5, ওই জায়গাতে যদি বাই মিস্টেক মাহমুদুল্লাহ না থাকতেন, যদি জাকের আলী অনিক থাকতেন, আমি এক্সাম্পল দিচ্ছি, অনেক খারাপ প্লেয়ার আমি বলছি না, যদি জাকের আলী অনিক থাকতেন, বা যদি রিশাদকে নামানো হতো, বা যদি শেখ মাহিদি বা তানজিম, সাকিব না ওই পার্টনারশিপটা বিল্ড করতে পারতেন না। নয় সাকিব আস্থা হারাতেন তার পার্টনারের উপর, নয় তার পার্টনার সাকিব মারতে পারছে না দেখে নিজেও মারতে গিয়ে আউট হয়ে যেতেন। মাহমুদুল্লাহ যতটা ভালো ইনিংস খেলা যায় ততটা ভালো খেলেছে, বাট একা হাতে ম্যাচ জেতানো যায় না। তারপরে আর তো সেরকম কিছু হলো না। ভারতের বোলিং এর কথা যদি বলি, অর্শদীপ সিং দুর্দান্ত বোলিং করেছেন, যতটা ভয় পাচ্ছিল ভারতের পেস বোলিং নিয়ে, অর্শদীপ আজকে ততটাই ভরসা দিয়েছেন। বুমরা 2 ওভারে 12, সিরাজ 3 ওভারে 17, তিনজনে উইকেট তুলেছেন। হার্দিক পান্ডে একটু এক্সপেন্সিভ বটে, বাট হার্দিক পান্ডেও একটা উইকেট তুলেছেন। হ্যাঁ, হার্দিক পান্ডে কেন এক্সপেন্সিভ? কারণ মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের পেস বোলিং খুবই ভালো, শিবম দুবে শেষ দিকে 3 ওভারে 13 রান দিয়ে 2 উইকেট তুললেন। ভারতের 5 পেসার, দেখুন আমি কেন তখন বললাম যে পেস বোলারদের একটু ব্যবহার করা উচিত ছিল। অর্শদীপ, বুমরা, সিরাজ, হার্দিক, দুবে, ভারতের 5 পেসার মিলে 3-2-5, 3-8, 3-11, 3-14, 14টা ওভার বোলিং দিয়েছে পেসারদের ভারতীয় দল।
বাংলাদেশ সেখানে দিল 14টা ওভার স্পিনার। আমি আবারও বলছি, স্পিনারদের দিয়ে একটু এক্সপেরিমেন্ট করানো হয়েছে, খুব ভালো, কিন্তু পেসারদের দিয়ে না একেবারে ট্রাই করা হলো না। এবং এই পেসাররা যখন সাউথ আফ্রিকার এগেনস্টে খেলতে নামবে, যে সাউথ আফ্রিকা দলে ব্যাটাররা খুব সুন্দর পেসারদের খেলতে পারে, হ্যাঁ, সেই পিচে কিন্তু পেসারদের আরেকটু ট্রাই করা যেতে পারে। ভারতের বোলিং ঠিকঠাকই হয়েছে, অক্ষর প্যাটেল একটা উইকেট নিয়েছে, ভারতের বোলিং অল ওভার ঠিকই আছে। এবার কমেন্ট্রি বক্সে একটা কমেন্ট করা হলো একটা সময়, মানে একজন মন্তব্য করলেন যে মেবি ভারত আজকে সেরকম স্ট্রঙ্গার অপোনেন্ট পায়নি, উইকার অপোনেন্ট পেয়েছে। এটা বাংলাদেশের ডাউনফলকে যে বর্ণনা করে এমনটা আমি বলছি না, কিন্তু বাংলাদেশের বর্তমানে যে টিমটা, সেই টিমটা অ্যাকচুয়ালি যে স্ট্রং নয়, এটা কিন্তু আজকের ম্যাচ থেকেই পরিষ্কার বোঝা গেছে। অথচ এটা কিন্তু ছিল না। আপনি 1 বছর আগেও দেখুন, এতটা উইক বাংলাদেশ টিম কিন্তু আমরা পাইনি। কি কারণে হয়েছে, কেন হয়েছে, ক্যাপ্টেন্সির জন্য হয়েছে, না প্লেয়ারদের মধ্যে রাজনীতি চলে এসেছে, নাকি ঝামেলা বিতর্ক, আমি কিচ্ছু জানি না, কিন্তু 1-1.5 বছর আগে ওই বাংলাদেশ দলটা এতটা উইক ছিল না। বাংলাদেশি সমর্থক এরপরও আশা রাখবেন যে না, এরপরও কামব্যাক করবো, ইয়েস, এরপরও জিতে ফিরবো, মানে ওই আশা তো রাখতেই পারেন, কিন্তু যে পরিমাণ উইক টিমটা, আপনি 2022-এর টিমটা ধরুন, যে টিমটা ভারতের এগেস্টে খেলেছিল, হ্যাঁ, সেই টিমটা ফাইট করেছিল তো, অবশ্যই ফাইট করেছিল। শান্ত এবং লিটন মিলে কি ব্যাটিং করেছিলেন পাওয়ার প্লেতে। তারপরে বৃষ্টির জন্য ব্যাপারটা পুরো বদলে গেল, তাই তো। বাংলাদেশে গিয়ে ভারত যে সিরিজটা মানে হারলো আর কি, ওডিআই সিরিজটা, শেষ ম্যাচে ভারত খুবই দাপটের সঙ্গে জিতেছিল, কিন্তু যে দুটো ম্যাচ হাড্ডাহাড্ডি হয়েছিল, সে হাড্ডাহাড্ডি লড়াই করার যে ক্ষমতা, সেটাই বাংলাদেশ কিন্তু করতে পারে, মানে এখন করতে পারছে না। সুতরাং কিভাবে বাংলাদেশ ফিরবে আমি জানি না, কি সমস্যা আমি জানি না, বাট এই টিমটা বড্ড উইক হয়ে পড়েছে বিভিন্ন ক্ষেত্রে। মেবি টপ অর্ডারের জন্য তানজিদ আজকে মোটামুটি যতক্ষণ পেরেছেন খেলেছেন। তানজিদ দেখছেন, একদিক থেকে সৌম্য গেলেন, লিটন গেলেন, শান্ত গেলেন, সবাই গেলেন, হৃদয় তারপরে গেলেন, শেষ দিকে তানজিদের সাথে সাকিবের একটা পার্টনারশিপ বিল্ড হল। টিমটা খুব উইক হয়ে পড়েছে। ভারতীয় দলকে অনেকেই বলছেন খাতায় কলমে বেস্ট টিম সমর্থন হিসেবে অবশ্যই আমি চাইবো যে ভারতই যেন বেস্ট হয় দিনের শেষে, বাট খাতায় কলমে আমার মতে বেস্ট ইংল্যান্ড। তারা এমনিতে প্রস্তুতি পেয়েছে, ভারতের জন্য একটা অ্যাডভান্টেজ হয়তো আজকের এই ম্যাচটা থেকে যেতে পারে, হ্যাঁ, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে সব ম্যাচে এরকম পিচ নয়। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজেও খেলা আছে, সেখানে পিচ আলাদা, ওয়েস্ট ইন্ডিজে তো অন্যরকম পিচ হয়। সুতরাং দেখা যাক কি হয়, বাট ম্যাচটা যেটা হলো, আমি একজন ভারতীয় ক্রিকেট সাপোর্টার হিসেবে বলতে পারি আরেকটু বেটার লড়াই দরকার ছিল ভারতে। এটা অনেকে ভাবতে পারেন যে বাংলাদেশকে ছোট করা হচ্ছে, না, একদমই না, কিন্তু এটা স্বীকার করতে হবে এই বাংলাদেশ টিমটা উইক। এই বাংলাদেশের চেয়ে আরো বেটার পারফরমেন্স যে কোনো দিন এক্সপেক্টেড, এবং এই উইক পারফরমেন্স নিয়ে টি-20 বিশ্বকাপের মঞ্চে গেলে সাউথ আফ্রিকা তো বাদই দিলাম, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এর মতো যে দলগুলো রয়েছে তারা কিন্তু অত সহজে ছেড়ে দেবে না। বাকিটা তো সময় বলবে। যাই হোক, ওয়ার্ম আপ ম্যাচ শেষ হলো, কাল ভোর 6টার সময় ম্যাচ। খুব অড একটা টাইম, ভোর 6টার সময় কিভাবে উঠবো আমি জানি না, নাকি রাত্রিবেলা জেগে থাকবো আমি তাও জানি না। যাই হোক, তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আশা করি সবাই ভালো আছেন। 15 মিনিটের মধ্যে ইউসিএল ফাইনাল শুরু হবে, সেটা দেখতে হবে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ম্যাচ সম্পর্কে আপনাদের কি মনে হলো বলুন, এবং ছোট্ট করে দুটো উত্তর আপনারা কমেন্টে লিখুন। আমি প্রশ্ন করছি, প্রথমত ভারতের ওপেনিং জুটি হিসেবে আপনারা কাকে দেখতে চান? ওপেনিং জুটি নিয়ে পরে আলোচনা হবে, সেই নিয়ে আমি ডিটেলসে পরে ভিডিও বানাবো। আপাতত আপনি কি রোহিতের সাথে কোহলিকে দেখতে চান, নাকি রোহিতের সাথে জয়সওয়াল? অপরদিকে বাংলাদেশ, কোন দুজন? একজনও নিশ্চিত নন বাংলাদেশে, ভারতে তো তাও রোহিত নিশ্চিত। বাংলাদেশে কে? তানজিদ, লিটন, তানজিদ, সৌম্য, লিটন, সৌম্য। এক কাজ করা হোক, বরং মাহমুদুল্লাহকে ওপেনিং করতে পাঠানো, খুব ভালো একটা অপশন হতে পারে। অন্তত টপ অর্ডারের এই কোলাপসটা অন্তত হবে না। যাই হোক, ভিডিওটা শেষ করছি। আশা করি ভালো আছেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা।